শুরুতে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা, ডান কানে গুলিবিদ্ধ। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উত্তেজনা বাড়ছে, যুদ্ধের আশঙ্কা। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আহত 4। জানিয়ে দেব ন্যাটো সম্মেলনে বাইডেনের বড় ধরনের ভুলে যেতে বললেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা, ডান কানে গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রচার সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। পরে গোয়েন্দা সংস্থারা তাকে তুলে টেনে নিয়ে যায় এবং কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। জানা গেছে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে যে এমন হামলা ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। রবিবার 14 জুলাই এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এইরকম ঘটনা ঘটছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে ট্রাম্প পোস্টে জানিয়েছেন। তিনি জানান, হঠাৎ আমি কানের শব্দ শুনতে পাই, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আমি তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে, অনেক রক্ত পড়তে থাকে। আমি বুঝতে পারি পরে কি ঘটেছে। ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছিলেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। এদিকে বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এই ঘটনায় বন্দুকধারী আরেকজন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উত্তেজনা বাড়ছে, যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফোন আলাপ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনার প্রধান নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা প্রকাশের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। ক্রেমলিন সতর্ক করে বলেছে, এই মোতায়েন স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিকল্পনা ইউরোপের সমন্বিত প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, অস্টিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ চালু রাখার উপর জোর দিয়েছেন। ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষের মাঝে মাঝে আলোচনা করছে। সর্বশেষ জুন মাসে কিয়েভকে দেওয়া অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ প্রকাশ করে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন, ন্যাটো সম্প্রসারণ এবং অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়া কোনো ধরনের আপোষ করবে না। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়াতে চায় তাহলে রাশিয়াও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় দেশগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং তৈরি করুক। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারবক এই সিদ্ধান্তকে ধারাবাহিক উস্কানির অংশ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র ও জার্মানি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, পর্যায়ক্রমে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তটি প্রাথমিকভাবে সাময়িক হলেও পরবর্তীতে তা স্থায়ী করা হবে। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আহত 4। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে তাদের যোদ্ধা ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনে গোলাবর্ষণ করেছে। একই দিনে গাজার নেট জারিম করিডর ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালানো হয়। নেট জারিম করিডর, যা ইহুদি বসতির নামে নামকরণ করা হয়েছে, 2005 সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি বাহিনী যেখানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে, এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় 4 জন সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে কিরিয়াত শামনোতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। গাজার খান ইউনুসে আল মাওয়াসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আহতের সংখ্যা বেড়ে 300-তে পৌঁছেছে। সৌদি আরব ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাব
জবাবদিহিতার প্রক্রিয়া চালু করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষ ও উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও জবাবদিহিতার প্রক্রিয়া তাগিদ দেওয়া হয়েছে যাতে নিরীহ মানুষের জীবন রক্ষা করা যায়, কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্যোগ সফলতার মুখ দেখছে না। এদিকে ন্যাটো সম্মেলনে বাইডেনের ভুলে যেতে বললেন জেলেনস্কি। ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বড় একটি ভুল করেন। তিনি জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে সম্বোধন করেন। তবে জেলেনস্কি এই ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন এবং ভুলে যেতে বলেছেন। শনিবার ন্যাটো সম্মেলন শেষে আয়ারল্যান্ডে পৌঁছান জেলেনস্কি। শ্যানন বিমানবন্দরে সাংবাদিকরা বাইডেনের এই ভুল জানতে চাইলে তিনি বলেন, এটা একটা ভুল। আমি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের বিপুল সমর্থন দিয়েছে। আমাদের উচিত এসব ভুল মনে না রাখা। আয়ারল্যান্ডের প্রতি তার বার্তা সম্পর্কে জেলেনস্কি বলেন, আমি আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউক্রেনে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। রাশিয়ার আগ্রাসন শুরু থেকে আপনারা আমাদের পাশে রয়েছেন। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলন নিয়ে বক্তব্যের পর বাইডেন বলেন, এখন কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি সাহসী ও দৃঢ়চেতা ভালো মানুষ। ভদ্র মহোদয় ও ভদ্র মহিলারা প্রেসিডেন্ট পুতিন। পরক্ষণে পরিস্থিতি সামাল দিয়ে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে চলেছেন। বাইডেনের এই ভুল যুক্তরাষ্ট্রের বেশ বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন বাইডেন শারীরিক ও মানসিকভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য সক্ষম নন। তবে বাইডেন এসব বিতর্কে কান না দিয়ে তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 10ম মাসে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ থামাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। তবে দুপক্ষের মধ্যে এখনো কোনো সুরাহা হয়নি। এমনকি যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্তে ছাড় দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলে এক কর্মকর্তা সংবাদ মাধ্যম চ্যানেল 12কে বলেন, আলোচনা এখন যে পর্যায়ে আছে তা অব্যাহত থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু নেতানিয়াহু যেসব শর্ত আরোপ করেছেন তার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, এমনকি থামিয়েও দিতে পারে। অন্যদিকে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর অফিস। তাদের দাবি হামাস তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে। শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায়, আলোচনার ক্ষেত্রে নতুন শর্ত যোগ করেছেন নেতানিয়াহু। এর অন্যতম হল গাজা ও মিশরের সীমান্তবর্তী স্থানে ইসরায়েলের সেনারা থাকবে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেওয়া হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আরোপ করা এসব শর্ত যুদ্ধবিরতির আলোচনাকে ভণ্ডুল করে দিতে পারে। গত মে মাসে গাজায় যুদ্ধবিরতির জন্য 3 স্তরের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাবনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে বলা হয়, যুদ্ধ শেষ হলে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। তবে এখন যুদ্ধবিরতির এই শর্তটি অস্বীকার করে আসছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি জিম্মিদের সংগঠন জানিয়েছে, নেতানিয়াহুর এমন অবস্থানের কারণে যুদ্ধবিরতির এই চেষ্টাটি আটকে যেতে পারে। তারা নেতানিয়াহুর এমন অবস্থান নিয়ে আশঙ্কা ও অবাক বলে মন্তব্য করেছেন। সব বাদ দিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন তারা।